ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক অফিসার তামিলনাড়ু রাজ্যে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার আলোচিত ঘটনার মামলার রায়ে আজ ঢাকার একটি আদালত 20 জনের মৃত্যুদণ্ড দিয়েছে, এছাড়া 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড। আবরার ফাহাদের মা: এখন আমি এটা রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমরা বলতে চাই এই রায় সন্তুষ্ট, এবং আমি চাই যে এই রায় যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয়। এটা ধরেন এখন রায় হয়েছে, কিন্তু এটা কার্যকরী হওয়াটাই মেন আমার জন্য। নীলফামারীতে রেল দুর্ঘটনায় 3টি শিশু ও একজন নিরাপত্তা রক্ষীর মর্মান্তিক মৃত্যু। প্রান্তিক পর্বে বিজ্ঞানের আসর, এসব নিয়েই পরিক্রমা। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা বিশ্ব সংবাদ পড়ছি পুলক গুপ্ত। ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত তামিলনাড়ু রাজ্যে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বিমান বাহিনীর তরফে বলা হয়েছে তাঁর স্ত্রী মাধুলিকা এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এবং ক্রু সহ আরও 11 জন ওই দুর্ঘটনায় মারা গিয়েছেন। হেলিকপ্টারটি কুন্নুরের কাছে একটি পাহাড়ে ভেঙে পড়ে। জীবিত অবস্থায় উদ্ধার পাওয়া মাত্র এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ভারতীয় মন্ত্রিসভার নিরাপত্তা কমিটি প্রধানমন্ত্রী মিস্টার মোদির বাসভবনে বৈঠক করছেন। জার্মানিতে অ্যাঙ্গেলা মার্কেলের উত্তরসূরি হিসেবে শপথ নেওয়া নতুন চ্যান্সেলর সোশ্যাল ডেমোক্র্যাট নেতা ওলাফ শোলজ ব্যক্তিগতভাবে মিস্টার মার্কেলকে ধন্যবাদ জানিয়েছেন এবং তার অর্জনকে এগিয়ে নিয়ে যাবার প্রতিশ্রুতি দিয়েছেন। 63 বছর বয়স্ক ওলাফ শোলজ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ক্ষমতার হস্তান্তর অনুষ্ঠানটি হয় এবং 16 বছর ক্ষমতায় থাকার পর মিসেস মার্কেলের গাড়িবহর চ্যান্সেলরের বাসভবন ছেড়ে যায়। বিশ্ব নেতারা চ্যান্সেলর শোলজকে অভিনন্দন জানিয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বলছেন তারা একসাথে বিশ্ব এবং ইউরোপের জন্য নতুন অধ্যায়ের সূচনায় কাজ করবেন। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন দুই দেশের মধ্যকার সম্পর্ককে নতুন মাত্রা দিতে তিনি মিস্টার শোলজের সাথে কাজ করতে চান। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন বলেছেন গঠনমূলক সংলাপ এবং বিশ্ব নিরাপত্তা সুসংহত করতে নতুন জার্মান নেতার সাথে কাজ করতে তিনি আগ্রহী। সৌদি সাংবাদিক জামাল খাশোগজির হত্যায় জড়িত থাকার সন্দেহে মঙ্গলবার প্যারিস বিমানবন্দরে যে সৌদি ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে মুক্তি দেওয়া হয়েছে। প্যারিসে কৌঁসুলির দপ্তর থেকে বলা হয়েছে যে তার পরিচয় পরীক্ষার পর দেখা গেছে যে তুরস্ক যে ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল এই ব্যক্তি তিনি নন। ফাইজার বায়োএনটেক বলছে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে তাদের কোভিড-19 টিকার 3টি ডোজ ওমিক্রন ভ্যারিয়েন্ট মোকাবেলা করতে সক্ষম। টিকা প্রস্তুতকারক কোম্পানিটি বলছে তাদের 2 ডোজ টিকা ওমিক্রন ঠেকাতে অপেক্ষাকৃত কম কার্যকর, কিন্তু তৃতীয় বুস্টার ডোজ প্রতিরোধী অ্যান্টিবডি উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম। কোভিড বিধিনিষেধ ভেঙে গত বছর ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে কোনো ক্রিসমাস পার্টি হয়েছিল কিনা তা নিয়ে ঠাট্টা তামাশা করার যে ভিডিও ফুটেজ ফাঁস হয়েছে তা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন বরিস জনসন। পার্লামেন্টে এ বিষয়ে প্রশ্নের উত্তরে মিস্টার জনসন বলেন তাকে বারবার এই বলে আশ্বস্ত করা হয়েছে যে সেখানে কোনো পার্টি হয়নি এবং কোনো আইন ভঙ্গ করা হয়েছিল কিনা সে বিষয়ে তিনি তদন্তের ঘোষণা দিয়েছেন। শর্টওয়েভ এবং FM ছাড়াও পরিক্রমা শোনা যাচ্ছে সরাসরি অনলাইনে bbcbangla.com-এ। পরিবেশন করছি মানসী বড়ুয়া। বিশ্ব সংবাদে যেমনটা শুনলেন, ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার স্ত্রী এবং ক্রু ও বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাও তামিলনাড়ু রাজ্যে ঘটা ওই দুর্ঘটনায় মারা গেছেন। মিস্টার রাওয়াত সুলুর বিমানঘাঁটি থেকে নীলগিরি পর্বতের ওয়েলিংটনে ডিফেন্স সার্ভিসেস কলেজের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। মিস্টার রাওয়াত ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। তাকে নিয়োগ করার জন্যেই এই পদটি তৈরি হয়েছিল। কতটা গুরুত্বপূর্ণ সামরিক অফিসার ছিলেন বিপিন রাওয়াত, শুনুন অমিতাভ ভট্টশালীর প্রতিবেদনে। ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত সহ মোট 13 জনের মৃত্যু হয়েছে একটি হেলিকপ্টার দুর্ঘটনায়। দুপুরে তারাই প্রথম খবর দিয়েছিল যে মিস্টার রাওয়াতদের হেলিকপ্টারটি তামিলনাড়ুর কুন্নুরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে, কিন্তু তারপরে দীর্ঘ কয়েক ঘণ্টা বিপিন রাওয়াতের অবস্থা সম্পর্কে কিছুই জানানো হয়নি। ওই ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন তরুণ সিংয়ের চিকিৎসা চলছে ওয়েলিংটনের সামরিক হাসপাতালে। মিস্টার বিপিন রাওয়াত ছিলেন ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ। এই পদে যোগ দেওয়ার আগে তিনি ভারতের সেনাপ্রধানও ছিলেন। বিবিসির সহকর্মী যুগল পুরোহিত সামরিক বাহিনীর খবরাখবর জোগাড় করার সূত্রে সেনাপ্রধান হিসাবে মিস্টার রাওয়াতের কাজকর্ম খুব কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন। মিস্টার পুরোহিতের কথায়, General Bipin Rawat took over the command of the Indian Army at a time when
India was looking at যুগল পুরোহিত বলছিলেন, জেনারেল রাওয়াত সেনাপ্রধানের দায়িত্ব এমন একটা সময় নিয়েছিলেন যখন পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনার সক্রিয়তা যথেষ্ট বেড়ে গিয়েছিল। এটা অবশ্য শুরু হয়েছিল যখন তিনি বাহিনীর উপপ্রধান ছিলেন, সেই সময় থেকেই। তিনি সেনাপ্রধান হওয়ার পরেও সেই পরিস্থিতিটা থেকেই গিয়েছিল পাকিস্তান সীমান্তে। আবার তার আমলেই চীনের সঙ্গেও ডোকলাম সংকট শুরু হয়েছিল। আর সবশেষে তো লাদাখে বারে বারে সময় নিয়েছিলেন যখন পাকিস্তান সীমান্তে ভারতীয় সেনার সক্রিয়তা যথেষ্ট বেড়ে গিয়েছিল। এটা অবশ্য শুরু হয়েছিল যখন তিনি বাহিনীর উপপ্রধান ছিলেন, সেই সময় থেকেই। তিনি সেনাপ্রধান হওয়ার পরেও সেই পরিস্থিতিটা থেকেই গিয়েছিল পাকিস্তান সীমান্তে। আবার তার আমলেই চীনের সঙ্গেও ডোকলাম সংকট শুরু হয়েছিল। আর সবশেষে তো লাদাখে বারে বারে যে সংঘর্ষ হচ্ছে, সেই সময়ও জেনারেল রাওয়াতই শীর্ষ সামরিক অফিসার হিসেবে থেকেছেন, বলছিলেন যুগল পুরোহিত। জেনারেল রাওয়াত সেনাবাহিনীতে প্রায় 4 দশক কাজ করেছেন। গোর্খা রাইফেলসে কমিশনড অফিসার হিসেবে তার কাজের শুরু। এরপরে তিনি কাশ্মীর থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চল, দক্ষিণ ভারত সব এলাকাতেই কাজ করেছেন। 4 স্টার জেনারেল ছিলেন প্রাক্তন সেনাপ্রধান মিস্টার রাওয়াত। আর সেই মেয়াদ শেষ হবার ঠিক আগেই সরকার তাকে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে নিয়োগ করে। এই প্রথম 3 বাহিনীর প্রধানদের মাথায় কোনো অফিসারকে বসিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার কাজ ছিল মূলত সেনা, বিমান আর নৌবাহিনীর মধ্যে সমন্বয় স্থাপন। প্রাক্তন সেনা অফিসার ও বর্তমানে নিরাপত্তা বিশ্লেষক দীপাঞ্জন চক্রবর্তী ব্যাখ্যা করছিলেন কেন এরকম একটি পদ তৈরি করা হয়েছিল। প্রাইম মিনিস্টার বা যে রুলিং গভর্নমেন্ট, তাদের একটা নীতিগত ডিসিশন, সিদ্ধান্ত যে এই আর্মি, এয়ারফোর্স, নেভির বেটার কোঅর্ডিনেশনের জন্য একজন লোক হওয়া দরকার। এটা এই সরকার মনে করে। মানে এতদিন যেটা আমরা দেখতাম যে মানে সুপ্রিম কমান্ডার ছিলেন প্রেসিডেন্ট, তো আমার মনে হয় সেই দিক থেকে এই পোস্টটা ক্রিয়েট করা হয়েছে যে 3টে সেনাবাহিনীর 3টে অংশকে কোঅর্ডিনেট করার জন্য একজন সিনিয়র মোস্ট লোক দরকার, টেকনিক্যালি সাউন্ড, এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক সেই বিচার বুদ্ধি ব্যবস্থা থেকেই সরকার এই ডিসিশনটা নিয়েছিল। তবে জেনারেল রাওয়াতকে নিয়ে বিতর্কও কম হয়নি। বিশেষ করে বিভিন্ন বিষয়ে তিনি নানা সময় এমন মন্তব্য করেছেন যা কোনো সামরিক অফিসারের কাছ থেকে আগে শোনা যায়নি। তার কয়েকটি মন্তব্যে রাজনৈতিক চিন্তাধারাও প্রকাশ পেত। তিনি নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের নিয়ে যেমন মন্তব্য করেছিলেন, তেমনি ভারত শাসিত কাশ্মীরে মানবাধিকার পরিস্থিতি নিয়ে যখন জাতিসংঘ উদ্বেগ প্রকাশ করেছিল, সেটাকেও এক কথায় উড়িয়ে দিয়েছিলেন মিস্টার রাওয়াত। আর সবশেষ বিতর্ক তৈরি হয় যখন তিনি বিমান বাহিনীকে সেনাবাহিনীর একটি সহযোগী বাহিনী বলে বর্ণনা করেছিলেন। অমিতাভ ভট্টশালী। বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার আলোচিত ঘটনার মামলার রায়ে আজ ঢাকার একটি আদালত 20 জনের মৃত্যুদণ্ড দিয়েছে। এছাড়া 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। 2 বছর আগে 2019 সালে ছাত্রলীগের এক নেতার কক্ষে তাকে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এই রায় দ্রুত কার্যকর করার জন্য পরের প্রক্রিয়াগুলো শেষ করার দাবি জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। ঢাকার আদালত তাদের পর্যবেক্ষণে বলেছে, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সর্বোচ্চ সাজা দেওয়ার ক্ষেত্রে সেই বিষয়টি আদালত গুরুত্ব দিয়েছে। ঢাকা থেকে কাদির কল্লোল। আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার মামলার আসামিদের সবাই বুয়েট শাখা ছাত্রলীগের বহিষ্কৃত নেতাকর্মী। বিচারিক আদালতে তাদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সাজা হলো। এখন পরের প্রক্রিয়ায় এই রায় শেষ পর্যন্ত বহাল থাকবে তা আশা করছেন আবরার ফাহাদের বাবা মা। তার মা রোকেয়া খাতুন বলেছেন, এই রায় বাস্তবায়নের পরবর্তী প্রক্রিয়াগুলো দ্রুত এগিয়ে নিয়ে দৃষ্টান্ত স্থাপন করা হবে, সেটাই এখন তাদের আবেদন। আমি তো আশা করেছিলাম যে 25 জনের মৃত্যুদণ্ড হবে, 20 জনের মৃত্যুদণ্ড হয়েছে, 5 জনের যাবজ্জীবন। আসলে আমি বুঝতে পারছি না কিভাবে এখানে যাবজ্জীবন কারাদণ্ড আসছে। তবে এখন আমি এটা রায়ের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং আমরা বলতে চাই এই রায় সন্তুষ্ট, এবং আমি চাই যে এই রায় যেন দ্রুত সময়ের মধ্যে কার্যকরী করা হয়, যেন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এইরকম কোনো ঘটনা না ঘটে। এটাই আমার এই মুহূর্তের চাওয়া। আবরার ফাহাদের পরিবারের সদস্যরা যেমন এই রায় দ্রুত কার্যকর করে দৃষ্টান্ত তৈরির আবেদন করছেন, আদালতের পর্যবেক্ষণেও দৃষ্টান্ত স্থাপনের কথা এসেছে। আদালত বলেছে, বুয়েটের এই নিষ্ঠুর এবং নৃশংস হত্যাকাণ্ডের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে আর কখনো না ঘটে তা রোধ করার জন্য আদালত সব আসামিকে সর্বোচ্চ শাস্তি দিয়েছে। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেছেন, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য এই রায়কে একটি বার্তা হিসেবে তারা দেখছেন। বুয়েট বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, এই যে বিভিন্ন রকম নৈরাজ্য, বিশৃঙ্খলা, অশান্তি
ছাত্র রাজনীতি বলেন বা যে কোনো ব্যাপারে যে সৃষ্টি করে, এবং তার পরিণতিতে এই আবরারদের মতো মানুষ যারা, তাদেরকে আত্মহতি দিতে হয়। এবং এটা দেখেন পরিকল্পিত ছিল, দীর্ঘদিন ধরে তারা বুয়েটের মধ্যে এই ধরনের কাজ করছে। এই যে ঘটনাটা ঘটেছে, এটা একটা নিষ্ঠুরতম ঘটনা ঘটেছে। তো এইটা সকল শিক্ষা প্রতিষ্ঠান, সব জায়গায় একটা মেসেজ যাওয়া উচিত এবং গিয়েছে বলে আমি মনে করি। এটা একটা সমাজের জন্য, দেশের জন্য একটা মেসেজ হবে। এবং মাননীয় জজ বাহাদুরও তিনি তার রায়ের মধ্যে এটা লিখেছেন যে জাতি সম্পূর্ণ ব্যথিত হয়েছিল এই ঘটনায়। অন্ততপক্ষে এই রায়ের ফলে কিছুটা তারা ব্যথামুক্ত হবে। কিন্তু মানবাধিকার কর্মীরা পরিস্থিতিকে দেখেন ভিন্নভাবে। তারা বলেন, বিভিন্ন সময় অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের হাতে গুরুতর নানা অপরাধের ঘটনা ঘটছে। এর কয়টি ঘটনার বিচার শেষ করে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, এই প্রশ্ন রয়েছে মানবাধিকার কর্মীদের। তারা উদাহরণ দিয়ে বলছেন, 9 বছর আগে পুরনো ঢাকায় দিনের বেলায় প্রকাশ্যে ছাত্রলীগের একদল নেতাকর্মী কুপিয়ে হত্যা করেছিল দর্জি দোকানের কর্মী বিশ্বজিৎ দাসকে। সেই ঘটনায় 8 জন আসামির মৃত্যুদণ্ড হয়েছিল বিচারিক আদালতে, কিন্তু হাইকোর্টে গিয়ে 6 জনই মৃত্যুদণ্ড থেকে রেহাই পেয়েছে। গত নভেম্বর মাসেই চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত তাদের একজন কর্মীর মাথায় হাড় সরিয়ে অপারেশন করতে হয়েছিল। সেই অপারেশনের পর তার মাথায় ব্যান্ডেজের উপর লেখা হয়েছিল, হাড় নেই, চাপ দেবেন না। এই ছবি ভাইরাল হয়েছিল। এসব ঘটনার তদন্ত এবং বিচারের সব প্রক্রিয়া শেষ করা নিয়ে মানবাধিকার কর্মীদের নানা অভিযোগ রয়েছে। মানবাধিকার কর্মী সুলতানা কামাল মনে করেন, অপরাধীরা দলের কাছে আশ্রয় প্রশ্রয় পায় বলে আইনের প্রক্রিয়াতেও অনেক সময় তার প্রভাব পড়ে। যে রাজনৈতিক শক্তির আশ্রয়ে কিংবা আধারে তারা এই ধরনের অপরাধগুলি করে, তারা কিন্তু মনে করে তারা যতদিন সেই রাজনৈতিক আশ্রয়ে থাকবে ততদিন পর্যন্ত তারা মোটামুটি ভাবে কিন্তু আইনের ঊর্ধ্বে তারা নিজেদের স্থানটা করে নিতে পারবে। তবে সেই জায়গায় আমার মনে হয় যে একটা বিরাট বড় ফাঁক রয়ে যায়। তবে আইনমন্ত্রী আনিসুল হক এসব অভিযোগ মানতে রাজি নন। তিনি দাবি করেন, ছাত্রলীগের নেতাকর্মীদের যাদের বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ উঠেছে, তাদের কাউকে ছাড় না দিয়ে প্রতিটি ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি তারা করেছেন। একই সাথে তিনি বলেন, কোনো ব্যক্তির অপরাধের কারণে সংগঠনের উপর দায় চাপানো ঠিক নয়। বাংলাদেশ ছাত্রলীগ এইরকম এটা করে না। যারা করে তারা হচ্ছে ইন্ডিভিজুয়াল, তারা হচ্ছে ব্যক্তি, এবং এই ব্যক্তিরা হয়তো কখনো সংগঠনের সদস্য হন, কখনো সংগঠনের সদস্যের নাম ব্যবহার করে। তো আমি মনে করি প্রত্যেকটা রায় শিক্ষণীয়। যখনই কোনো অপরাধে ক্ষমতাসীন দল বা তাদের সহযোগী সংগঠনগুলোর কারো জড়িত থাকার অভিযোগ ওঠে, তখন তাদের পক্ষ থেকে অপরাধে জড়িতদের ব্যক্তিগত বিষয় হিসেবে তুলে ধরা হয়ে থাকে। বাংলাদেশের নীলফামারী সদর উপজেলায় একটি রেল সেতুর ওপর মর্মান্তিক এক রেল দুর্ঘটনায় নিহত হয়েছে 3টি শিশু এবং সেতুর নিরাপত্তারক্ষী। রেল সেতুর ওপর বসে 3টি শিশু যখন খেলা করছিল, তখন তাদের দিকে ছুটে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু ঘটে 2টি মেয়ে এবং একটি ছেলে শিশুর। বিষয়টি নিয়ে খোঁজখবর করেছেন সহকর্মী সাইয়েদা আক্তার। তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, দুর্ঘটনা ঘটল কিভাবে। মানুষই এই ঘটনাটা ঘটেছিল আজকে সকাল 8:30টার দিকে। সেটি হচ্ছে নীলফামারী সদর উপজেলার কুন্দ্রপুকুর এলাকা সংলগ্ন দেওনাই নদীর উপর একটা রেল লাইন ব্রিজের সংস্কার কাজ চলছে, এবং সেই সংস্কার কাজের ওখানে ইট ভাঙার মেশিনে আজকে সকালবেলায় আনা ইট ভাঙা হচ্ছিল প্রবল শব্দে, এবং ওই একই সময় ওখানে ট্রেন এসেছে, এবং যে কারণে ওই ইট ভাঙার মেশিনের শব্দে ট্রেনের শব্দ এই বাচ্চাগুলো শুনতে পায়নি। এবং সেটি লক্ষ্য করেছিলেন ওই সেতুর একজন নিরাপত্তা রক্ষী সেখানে ছিলেন। তিনি লক্ষ্য করে তখন দৌড়ে তাদেরকে বাঁচানোর জন্য তিনি ছুটে যান, কিন্তু ছুটে গেলেও তিনি একটি বাচ্চাকে কোলে নিয়ে আর 2টি বাচ্চাকে টেনে বের করে আনার চেষ্টা করছিলেন। এই সময় এই বাচ্চাদের একটি বাচ্চার পা রেলের স্লিপারে আটকে গিয়েছিল। মুহূর্তের মধ্যে ট্রেনটি এখানে এসে আঘাত করে, এবং তার ফলে 2টি বাচ্চা ওখানেই কাটা পড়ে ট্রেনের তলায়। আর যেই নিরাপত্তা রক্ষী ওখানে ছিলেন, সেই নিরাপত্তা রক্ষী একটি বাচ্চাকে কোলে তুলে নিতে পেরেছিলেন। তিনি ট্রেনের ইঞ্জিনের ধাক্কা লেগে নিচে পড়ে যান সেতুটি থেকে, এবং পরবর্তীতে তাকে হাসপাতালে যখন নিয়ে যাওয়া হচ্ছিল, সেই হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এবং তার কোলে থাকা অবস্থাতেই একটি শিশু, যার বয়স ছিল 1.5 বছর, সেই বাচ্চাটি যখন ওপর থেকে নিচে পড়ে যায় তখনই মারা গিয়েছিল। সাইয়েদা, যেখান দিয়ে রেল চলাচল করছে, সেখানে রেল সেতুর ওপর বাচ্চারা খেলা করছে, সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা কি ছিল না? মানুষই এই সেতুটি দেওনাই নদীর একটি শাখা নদীর ওপরে স্থাপিত, এবং এই রেল সেতুটির পাশেই গিয়ে অসংখ্য বাড়িঘর রয়েছে খুবই কাছাকাছি জায়গায়। সেই জায়গাগুলোতেই এই বাচ্চাটির পরিবার এবং
যিনি উদ্ধার করতে গিয়ে মারা গেছেন সেই নিরাপত্তা রক্ষী, এবং যেসব প্রত্যক্ষদর্শীর সঙ্গে আমরা কথা বলেছি তাদের প্রায় সকলেই ওই কাছাকাছি বাড়িগুলোতে থাকেন। এবং এই সেতুটির উপর নিরাপত্তার ব্যবস্থা একেবারেই নেই বলতে গেলে। রেলওয়ের কোনো স্টেশন নেই সেখানে, এমনকি সেতুর সংস্কার কাজ চলার কারণে এই মুহূর্তে সেতুর উপর কোনো রেলিংও নেই। তো এই যে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো এবং সেখানে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই, পুলিশ কি বলছে? মানুষই, আমি পুলিশের সঙ্গে কথা বলেছি, পুলিশ যেটি জানিয়েছে যে 4 জনের লাশ ইতিমধ্যে ময়নাতদন্তের পর তাদের পরিবারের কাছে হস্তান্তর করার প্রস্তুতি শুরু হয়েছে, এবং যে রেলওয়ে পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে এবং প্রাথমিকভাবে রেল লাইন থেকে মানুষজনকে সরে যাবার জন্য ট্রেনটি কোনো সিগন্যাল দিয়েছিল কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে প্রাথমিকভাবে। এবং এই ঘটনাটি যখন ঘটে, ঘটনার পরপর ওই ট্রেনটিকে থামতে বাধ্য করেছিল স্থানীয় মানুষজন এবং সেখানে 2 ঘন্টা আটকে রাখা হয়েছিল ট্রেনটিকে। তারপর পুলিশের মধ্যস্থতায় ছেড়ে দেওয়া হয়েছে তাদের তদন্ত করবার আশ্বাস দিয়ে, এবং বলা হয়েছে যে সেখানে নিরাপত্তার জন্য নতুন করে 2 জন প্রহরী নিয়োগ দেওয়া হবে। সেই আশ্বাসে স্থানীয় মানুষজন ট্রেনটিকে ছেড়েছেন। বলছিলেন সাইয়েদা আক্তার। বাংলাদেশের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যে কোনো সময়ে বড় ধরনের ভূমিকম্প হতে পারে। বড় মাত্রার ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে অপেক্ষা করছে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিকম্প অবধারিত, যে কোনো সময় এটা হতে পারে। করোনা ভাইরাসের পরের ভাইরাসটি এর চেয়েও মারাত্মক হতে পারে বলছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা উদ্ভাবনকারীদের একজন। এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর। এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি মিজানুর রহমান খান। ঢাকা শহরে মাঝে মধ্যেই ভূকম্পন অনুভূত হয়, যার উৎস বাংলাদেশের বাইরে এবং এই শহর থেকে 250 থেকে 300 কিলোমিটার দূরে। সাম্প্রতিককালে যেসব ভূমিকম্প হয়েছে সেগুলোর এপিসেন্টার বা মূল কেন্দ্র ছিল দেশটির পূর্ব দিকে মিয়ানমার অথবা ভারতের মিজোরাম, মণিপুর এবং উত্তরে আসাম, নেপাল কিংবা ভুটানে। তবে আজকের যে বাংলাদেশ, সেই ভূখণ্ডে অতীতে ছোট বড় সব ধরনের ভূমিকম্পই আঘাত হেনেছে। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ও বার্মা এই দুটো টেকটনিক প্লেটের সংযোগস্থলে কয়েকশো বছর ধরে প্রচুর শক্তি সঞ্চিত হওয়ার কারণে বড় ধরনের একটি ভূমিকম্প যে কোনো সময়ে বাংলাদেশে আঘাত হানতে পারে। তবে সেটি কবে হতে পারে তার সুনির্দিষ্ট সময় বলা কঠিন। বাংলাদেশের ভেতরে ঠিক কোথায় ভূমিকম্প হতে পারে জানতে চেয়েছিলাম ভূমিকম্প বিশেষজ্ঞ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক হুমায়ুন আক্তারের কাছে, যিনি প্রায় 2 দশক ধরে ভূমিকম্প নিয়ে গবেষণা করছেন। বাংলাদেশে বড় মাত্রার ভূমিকম্প, আমি ছোট মাত্রার কথা বলছি না, বড় মাত্রার ভূমিকম্পের প্রধান 2টা উৎস রয়েছে। একটা হচ্ছে আমাদের ময়মনসিংহ, জামালগঞ্জ, সিলেট, এইখানে যে আপনার ডাউকি ফল্ট আছে, আপনার শিলং মালভূমির পাদদেশে, এইটা একটা উৎস, বিশেষ করে এই ফল্টের পূর্ব প্রান্তে অর্থাৎ সিলেট অঞ্চলে, জয়ন্তিয়াপুর এই অঞ্চলে। আরেকটা হচ্ছে সিলেট থেকে আপনার ত্রিপুরা হয়ে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, টেকনাফ পর্যন্ত, এটা হচ্ছে আর একটা উৎস। এই পরের উৎসটা হচ্ছে খুবই ভয়ঙ্কর, কেননা টেকটনিক প্লেটে আমাদের যে অবস্থান বাংলাদেশ, সেখানে 2টা প্লেটের সংযোগস্থলটা হচ্ছে এই পাহাড়ি অঞ্চল। এর পশ্চিমটা হচ্ছে ভারতীয় প্লেট, পূবের পাহাড়ি অঞ্চলটা হচ্ছে বার্মা প্লেট। এই 2টা প্লেট এখানে আমরা বলছি সাবডাকশন, অর্থাৎ ভারতীয় প্লেটটা বার্মা প্লেটের নিচে, অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের নিচে অভ্যন্তরে এটা তলিয়ে যাচ্ছে, এবং এইখানেই হচ্ছে আপনার প্রচুর পরিমাণে শক্তি এটা প্রতিনিয়ত এখানে সঞ্চিত হয়ে আসছে। এই যে আপনি যে 2টা উৎসের কথা বলছেন বাংলাদেশের ভেতরে, সেখানে শক্তি সঞ্চিত হয়েছে গত কয়েক বছর ধরে, এই শক্তিটা কিভাবে সঞ্চিত? কয়েকশো বছর ধরে এই শক্তিটা কিভাবে সঞ্চিত হয়? হ্যাঁ, এই শক্তিটা হচ্ছে 2টা প্লেটের পরস্পরমুখী যে গতি, অর্থাৎ একটা প্লেট, ভারতীয় প্লেট আপনার হচ্ছে পূবে চলে যাচ্ছে আর বার্মা প্লেট পশ্চিমে ধাবিত হচ্ছে। তো পরস্পরমুখী যে এর গতি, এই পরস্পরমুখীর গতির কারণে প্লেটের অভ্যন্তরে অর্থাৎ ভূত্বকের অভ্যন্তরে এই শক্তিটা বৃদ্ধি পাচ্ছে, এবং প্রতি 100 বছরে
আপনার 1.5 মিটার সংকোচন হচ্ছে, যার ফলে এখানে 800 থেকে 1000 বছরের যে শক্তি এবং প্রতি 100 বছরে আপনি যদি 1.5 মিটার এটা ধরেন আমাদের হিসাবে যেটা বলছে, তাহলে 15 মিটার সংকোচনের শক্তি এখানে জমা হয়ে আছে। তো এই শক্তিটা যে রিলিজ হলে পরে ভূমিকম্প হয়, কোন পরিস্থিতিতে গিয়ে সেই শক্তিটা রিলিজ হয়? যে এই যে সাবডাকশন জোন, এটাকে আমাদের গবেষণায় আমরা এবং আমাদের যে অবজারভেশন তাতে আমরা 2 ভাগে ভাগ করছি। এই সাবডাকশন জোনের পূর্ব প্রান্তে যেখানে প্রায় ভূমিকম্প হচ্ছে, এই যে গত বৃহস্পতিবারও হয়েছে, সেটাকে আমরা বলছি যে আপনার এপিসোডিক পিরিয়ডিক স্লিপ, অর্থাৎ মাঝে মাঝে এখানে ভূমিকম্প হয়। যে শক্তিটা জমা হয় এখানে সেটা 5-7-10 বছরে 5 থেকে 6 ম্যাগনিটিউডের শক্তি নিয়ে এটা বের করে দেয়। আর এর পূর্বে যেটা, অর্থাৎ আমাদের বাংলাদেশে এইটা হচ্ছে লক জোন, এখানে হচ্ছে হাই ফ্রিকশন এনার্জি এখানে জমা হয়ে রয়েছে ফ্রিকশনের কারণে। সঞ্চিত শক্তি যখন ফ্রিকশন এনার্জিকে এক্সিড করে যাবে তখন এখানে ভয়াবহ এখানে আর্থকুয়েক হবে, যেটা আমাদের হিসাবে 8.5 থেকে 9.2 মাত্রা শক্তি সম্পন্ন ভূমিকম্প হতে পারে। এখন কথা হচ্ছে এই যে পরিমাণ শক্তি জমা হয়ে আছে এটা একবারও বের হতে পারে, আবার ধীরে ধীরেও বের হতে পারে। তবে তো এই যে আপনি 8-এর উপরেও যে ভূমিকম্পের কথা বলছেন, এত বড় ভূমিকম্প না হলেও এর কাছাকাছি ভূমিকম্প বাংলাদেশের যে ভূখণ্ড আজকে, এই ভূখণ্ডের ভেতরে অতীতে কখনো কি হয়েছিল? বাংলাদেশের অভ্যন্তরে আপনার 7.5 মাত্রা, যেটা হচ্ছে আপনার সিলেট মৌলভীবাজার কিশোরগঞ্জ, এখানে 1918 সালে হয়েছে। এবং ওই যে আমাদের ডাউকি ফল যেটা বললাম, যেটা আপনার হচ্ছে জয়ন্তিয়াপুর, সুনামগঞ্জ এইসব অঞ্চলে 1897 সালে 8.7 মাত্রার ভূমিকম্প হয়েছে। এবং আরো আপনাকে একটু বলে রাখি যে এই বড় ভূমিকম্প, যেটা ব্রহ্মপুত্র নদীর গতিপথ পরিবর্তন করেছে, 1797 সালের একটা ভূমিকম্প। আবার আমাদের যে এখন প্রেজেন্ট যে মেঘনা নদী, এই মেঘনা নদী আগে লালমাই পাহাড়ের পাদদেশ দিয়ে প্রবাহিত হতো, সেটা 800 থেকে 1000 বছর আগে এই যে সাবডাকশন জোন বললাম, এখানে একটা বড় মাত্রার ভূমিকম্পে এই নদীর গতিপথ পরিবর্তিত হয়ে 20 থেকে 40 কিলোমিটার পশ্চিমে বর্তমান যে অবস্থান সেখানে সরে আসছে। এবং আপনি বলছেন যে সেখানে 2টা উৎসে বাংলাদেশের ভেতরে শক্তি জমা হচ্ছে, তো এই শক্তিটা রিলিজ হওয়ার কি কোনো প্যাটার্ন আছে যে এত বছর পর পর এই ঘটনাটা ঘটে? হ্যাঁ, দেখা যায় যে আপনার 100, 200, 500 বা 1000 বছরের ব্যবধান। এবং আমি যে সাবডাকশন জোনের কথা বললাম, এখানে টেকনাফ থেকে মিয়ানমার অঞ্চলে এখানে একটা গ্রুপ স্টাডি করেছে, তারা দেখছে যে একটা ভূমিকম্প থেকে আরেকটা ভূমিকম্পের মাঝখানের যে ব্যবধান, রিকারেন্স টাইম, সেটা হচ্ছে 800 থেকে 900 বছর। আমরা যদি ময়নামতি পাহাড়ের যে বৌদ্ধবিহারের যে স্থাপনা যদি ইতিহাসটা দেখি, তাহলে এরা আপনার এখান থেকে মাইগ্রেট করে চলে গেছে প্রায় 800 থেকে 1000 বছর আগে, এবং তাদের মাইগ্রেশনের সাথে এই ভূমিকম্পের একটা সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা যদি ধরে নিই লাস্ট ভূমিকম্প বা এখানে যে শক্তিটা ছিল সেটা 800 থেকে 1000 বছর আগে ছেড়ে দিয়েছে। এখন সামনে আপনার যে কোনো সময় এই ভূমিকম্পটা আর একটা সেই বড় মাত্রার ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে অপেক্ষা করছে। আমরা সঠিকভাবে এটা আমাদের পক্ষে এখন বলা মুশকিল যে কোন সময় হতে পারে, তবে আমরা স্থানটা নির্ণয় করতে সক্ষম হয়েছি যে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে আপনার ভূমিকম্প অবধারিত, যে কোনো সময় এটা হতে পারে, আগামী 50 বছরের মধ্যেও হতে পারে, আবার আগামী 10 বছরেও হতে পারে, উই ডোন্ট নো ইয়েট। তো এই যে 2টা উৎসের কথা আপনি বলছেন, একটা সিলেট আর একটা চট্টগ্রাম, রাজধানী ঢাকা যেটা সবচেয়ে জনবহুল এলাকা, এখানে ভূমিকম্প হওয়ার কোনো আশঙ্কা আছে কি? হ্যাঁ, আপনার 1885 সালে ঢাকার নিকটে আপনার মানিকগঞ্জে 7.5 মাত্রার একটা ভূমিকম্প হওয়ার একটা ইতিহাস রয়েছে। তবে আমরা আপনার এটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছি না, কারণ ওই সময় যে পর্যবেক্ষণ যন্ত্র ছিল না, অর্থাৎ এক্স্যাক্টলি কোথায় হয়েছে এমনি যে ইতিহাস বলছে যে এটা কাছাকাছি হবে। তবে আমাদের কাছে সবচাইতে যেটা হচ্ছে হুমকি, সেটা হচ্ছে আপনার সিলেট অঞ্চল এবং চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলটা আমাদের জন্য হুমকি, কেননা এইখানে হচ্ছে
আমরা যে শক্তিটা পরিমাপ করেছি সেটা ঢাকা শহর হচ্ছে এখান থেকে 50-100 কিলোমিটার পরিধির মধ্যে। ভবিষ্যতের মহামারী বর্তমান কোভিড সংকটের চেয়েও আরও বেশি ভয়ঙ্কর ও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে সতর্ক করে দিয়েছেন অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকা যারা তৈরি করেছেন তাদের একজন। অধ্যাপক ডেইম স্যারা গিলবার্ট বলছেন, এ কারণে মহামারী মোকাবেলায় আরও বেশি প্রস্তুত থাকা প্রয়োজন। এই প্রস্তুতির মধ্যে রয়েছে অর্থ তহবিল। সারা বিশ্বের 170টি দেশে এই অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা টিকাই সবচেয়ে বেশি সংখ্যক লোককে এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। ডেইম স্যারা বলছেন, করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের বিরুদ্ধে বর্তমানে যেসব টিকা দেওয়া হচ্ছে সেগুলো অকার্যকর হয়ে যেতে পারে। অমিক্রনের স্পাইক প্রোটিনে অনেক রূপান্তর ঘটেছে এবং এর ফলে ভাইরাসটির সংক্রমণশীলতাও বেড়ে গেছে। তিনি বলেন, এছাড়াও হয়তো এই ভাইরাসের ভেতরে আরও অনেক পরিবর্তন ঘটেছে যে কারণে টিকার কার্যকারিতা কমে যেতে পারে। তবে সংক্রমণ থেকে রক্ষা করার ক্ষমতা কমে যাওয়ার অর্থ এই নয় যে এসব টিকা গুরুতর অসুস্থতা বা মৃত্যু ঠেকাতে পারবে না। তিনি বলছেন, এই ভ্যারিয়েন্টের ব্যাপারে বিশদ তথ্য জানার আগেই লোকজনের আরও বেশি সতর্ক হওয়া প্রয়োজন যাতে এর বিস্তার ঠেকানো যায়। তিনি বলেন, কোনো একটি ভাইরাসের কারণে মানুষের জীবন ও জীবিকা হুমকির মুখে পড়ার ঘটনা এটাই শেষ নয়। সত্য হচ্ছে এর পরের ভাইরাসটি এর চেয়েও আরও খারাপ হতে পারে। সেটি এই করোনা ভাইরাসের চেয়েও আরও বেশি সংক্রামক, প্রাণঘাতী অথবা দুটোই হতে পারে। তিনি বলেন, এর ফলে আমরা যে পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছি এবং আমাদের যে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আবার ঘটতে দেওয়া যাবে না এবং তার জন্যে আমাদের এখনই প্রস্তুতি নিতে হবে। অধ্যাপক ডেইম স্যারা গিলবার্ট বলেন, মহামারী মোকাবেলায় আমরা যে অগ্রগতি সাধন করেছি, যেসব জ্ঞান সেগুলোকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। এরই সঙ্গে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর। শেষ করার আগে সংবাদ শিরোনাম। ভারতের সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী এবং বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক অফিসার তামিলনাড়ু রাজ্যে এক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন। বাংলাদেশে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার আলোচিত ঘটনার মামলার রায়ে আজ ঢাকার একটি আদালত 20 জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। বিবিসি বাংলা থেকে আমাদের পরবর্তী অনুষ্ঠান প্রবাহ আগামীকাল বাংলাদেশে সন্ধে 7:30, ভারতে সন্ধে 7টায় শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মানসী বড়ুয়া।